তখনই শকুনিটি আর বড় তলোয়ারটা দিয়ে গাধার গলাটি কেটে দিল। কিন্তু তারপর এক অবাক কাণ্ড ঘটল। কেশবপুর নামে গ্রামে রিকু ও রিয়া তার মা বাবার সাথে বসবাস করত। রিকু ও রিয়ার সাথে একটা গাধাও থাকত, যাকে তারা খুব ভালোবাসত। একদিন তাদের গ্রামের সামনের একটি তালগাছে একটা বড় শকুনি এসে উড়ে বসল। এখানে তো দেখছি একটা গ্রাম আছে ভালোই। তাহলে এই গ্রামের যত পশু আছে সেগুলোর শিকার তো আমি করব। রিকু রিয়ার গ্রামে একটা বড় বিপদ আসতে চলেছিল, কারণ এই নৃশংস শকুনির নজর তাদের গ্রামের পশুদের ওপর ছিল। সেদিন রাতে সেই শকুনিটা উড়ে একজনের বাড়ির ভিতরে গেল, আর সেখান থেকে একটা বড় গরুকে তুলে নিয়ে সেখান থেকে চলে গেল। সেই শকুনি সেই তালগাছের ওপর বসে ওই গরুটাকে মেরে তার রক্ত পান করে সেখানেই ফেলে দিল, আর সেখান থেকে উড়ে চলে গেল। আমি আবারও আসবো, আবারও আসবো। পরদিন সকালে রিকু ও রিয়া সেই তালগাছের পাশ দিয়ে পার হচ্ছিল। এই রিয়া, রিয়া, এটা দেখছিস? এটা তো আমাদের পাশের বাড়ির সেই গরুটা। এটা এখানে এভাবে মরে পড়ে আছে কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না রিকু, এটা এমনি কিভাবে হলো? রিকু গরুর গলাতে একটা দাঁতের দাগ দেখে সে কিন্তু বুঝতে পারছিল যে এটা কোনো একটা সাধারণ মানুষের করা নয়। রিয়া, আমাদের এই খবরটা বাড়িতে দিতে হবে, চল জলদি। এরকমভাবে পরপর কিছুদিন সেই শকুনিটা সে গ্রামের মধ্যে এসে বাড়ির ভিতরে গরু, ছাগল ইত্যাদি যে সব পশুদের পাচ্ছিল তাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছিল, আর তাদের রক্ত খেয়ে তাদেরকে ফেলে দিচ্ছিল। গ্রামবাসীরা কিছুতেই বুঝতে পারেনি যে এই সকল পশুদের কে হত্যা করছে। তাই গ্রামের বড়রা এক জায়গায় জমা হয়ে ঠিক করলো, আমাদের গ্রামে এভাবে পশু চুরি করে হত্যা করার যে ঘটনাগুলো ঘটছে সেটা জানার জন্য আমাদেরকে আজ রাতে পাহারা দিতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ, না হলে এভাবে তো চলবে না। আমাদের গ্রামের সকল পশুদের সাথে যদি এরকম হতে থাকে তাহলে এভাবে তো বেঁচে থাকা মুশকিল। বাবা, আমিও তোমার সাথে থাকবো। না রিকু, তুমি ছোট, তুমি নিজের মায়ের সাথে বাড়িতে ঘুমোবে। আমরা রাত্রেবেলাতে দেখব যে এটা কে করছে। রিয়া ও রিকু নিজের মনের মধ্যে এক ফন্দি আঁটতে শুরু করলো। রিয়া, আজ রাতে আমরাও জাগবো আর দেখব কে এই কাণ্ডটা ঘটাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। গ্রামের চারজন রাতে এক বড় গাছের পেছনে লুকিয়ে বসেছিল। প্রায় মধ্যরাতে একটা হাসির আওয়াজ শুনতে পাওয়া গেল। আমি এসে গেছি, আমি এসে গেছি। সেই বড় শকুনিটা এসে ওই তাল গাছের উপর বসলো। এ তো এক বিশাল বড় শকুনি, আমরা একে ধরবো কি করে? এখন আমরা কিছু করব না, আমরা চুপচাপ শুধু দেখব এই শকুনিটা কি করছে। রিয়া ও রিকু তাদের বাড়ির একটা ধারে লুকিয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর তারা একটা আওয়াজ শুনতে পেল, আর তারা যখন তাকিয়ে দেখল তখন সেই বড় শকুনিটা তাদের সেই গাধাটার দিকে আগাচ্ছিল, আর কিছুক্ষণের মধ্যেই ওই গাধাটাকে ধরে তুলে নিল। আজ তো একেই তুলে নিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে রিকু সেই গাধার পাটা ধরে সেও সেখান থেকে উড়ে গেল, আর রিয়া সেখানে দাঁড়িয়ে দেখতে রয়ে গেল। শকুনিটা তালগাছের কাছে আসতে আসতে কিছু মানুষকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে আর না থেমে সে উড়ে আলাদা দিকে চলে গেল। এক গভীর গুহার ভিতর সেই শকুনিটা রিকুকে ও তার গাধাটাকে একটা খাঁচার মধ্যে বন্ধ করে রেখেছিল। এবার তোরা দুজনই আমার হাত থেকে বাঁচবি না। তোদের রক্ত খেয়ে আমি নিজের পেট ভরাবো। না না, এ কি বলছো? আমি তোমার কি করেছি যে তুমি আমার রক্ত খেতে যাবে? আমি তো একটা ছোট্ট বাচ্চা। চুপ কর,
বেশি কথা বলিস না। তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? আমি কার সাথে কথা বলছি? তুমি তো একটা শকুনি। হ্যাঁ, এমনি বলিস না। তুই আমাকে এখন এমনি শকুনি দেখতে পাচ্ছিস, কিন্তু আমি হলাম রানী ইন্দ্রাবতী। রানী ইন্দ্রাবতী? কিন্তু তুমি তো একটা শকুনি যে পশু পাখিকে মেরে তাদের রক্ত খেয়ে নাও। আমি আগে এরকম ছিলাম না। একটা ব্রাহ্মণ সাধুর শ্রাপে আমি এরকম হয়ে গেছি, আর তারপর থেকে আমি এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু তুমি কিভাবে এরকম হলে? তুমি আমাকে বলো, আমি তোমাকে ঠিক হতে সাহায্য করব। তুই একটা ছোট্ট বাচ্চা আমার সাহায্য করবি? তাহলে শোন, আজ থেকে প্রায় 5 বছর আগে, যখন আমি রানী ইন্দ্রাবতী ছিলাম। আমি একবার আমার রাজ্যের জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম। রাজ্যের মধ্যে সব থেকে সুন্দরী হওয়ায় আমি যেন কেমন অত্যন্ত অহংকারী হয়ে গেছিলাম। আর রাজ্যের একমাত্র রাজকুমারী হওয়ায় আমি যেন কারো পরবাই করতাম না। সেদিন জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে এক সাধুকে দেখতে পেলাম। সে সাধু তখন ধ্যানে মগ্ন ছিল। আমি কিছুই তোয়াক্কা না করে সেই সাধুর দিকে একটা পাথর ছুঁড়লাম। সেই সাধুর ধ্যান ভঙ্গ হয়ে যাওয়ায় আমি তার দিকে তাকিয়ে হাসতে শুরু করলাম। অহংকারী রাজকুমারী, তুমি আমার এরকম ধ্যান ভঙ্গ করে আমার দিকে তাকিয়ে হাসছো? তোমার এত বড় আস্পর্ধা! হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে? তুমি আমার কি করে নেবে? আমি হলাম এই রাজ্যের একমাত্র রাজকুমারী। আমি যা ইচ্ছে তাই করতে পারি। তোমার রূপ আর তোমার এই রাজ্যের রাজকুমারী হওয়ার অহংকার তোমার দেখছি অত্যন্ত বেশি হয়ে গেছে। যাও, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, আজের পর থেকে একটা কুৎসিত শকুনির জীবন কাটাবে আর সকল পশু পাখির রক্ত খেয়ে বেড়াবে। দেখতে দেখতেই সে রাজকুমারী একটা শকুনিতে পরিণত হলো। সাধু মহারাজ, সাধু মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে একটা সুযোগ দিন দয়া করে। ঠিক আছে, ঠিক আছে, তুই সকল পশু পাখির রক্ত খেয়ে নিজের এই শকুনির জীবন কাটাবি, কিন্তু যখনই এক পবিত্র পশুর রক্ত তোর মুখের সাথে লাগবে তখনই তুই আবার নিজের পুরনো রূপে ফিরে আসবি। কিন্তু ততদিন পর্যন্ত তোকে এই শকুনির জীবন কাটাতে হবে। এটাই তোর সাজা। আজ এতদিনে হাজারো পশুর রক্ত খাওয়ার পর আমি এখনো যেমনকার তেমনই রয়ে গেলাম। তাই আজ তোর আর তোর গাধার রক্ত আমি খাবো। কিছুক্ষণ পর শকুনিটা নিজের হাতে একটা তলোয়ার বার করে সেই গাধাকে মারার জন্য আগালো। না, আমার গাধাকে তুমি কেন মারছো? ছেড়ে দাও ওকে। ও তো একটা নিরীহ প্রাণী, ও আজ পর্যন্ত কারো ক্ষতি করেনি কখনো। এই গাধা আজ আমার হাত থেকে বাঁচবে না। তখনই শকুনিটি আর বড় তলোয়ারটা দিয়ে গাধার গলাটি কেটে দিল। কিন্তু তারপর এক অবাক কাণ্ড ঘটল। গাধার রক্ত শকুনির মুখে লাগার সাথে সাথে সে রানী ইন্দ্রাবতীতে পরিণত হলো, আর সেই গাধাটা আবারও জীবিত হয়ে গেল। এ তো চমৎকার হয়ে গেল। আমি শকুনি থেকে আবার রানী ইন্দ্রাবতী হয়ে গেলাম। তোমার এই গাধাই সেই পবিত্র পশু, যার জন্য আমি নিজের আসল রূপ ফিরে পেলাম। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। রানী ইন্দ্রাবতী রিকুকে তার খাঁচা থেকে বার করে ছেড়ে দিল এবং সে নিজের রাজ্যে আবার ফিরে গেল।